অমিত, অমিত কোথায় গেল? অমিত, কি অদ্ভুত অভ্যেস বলো তো তোমার। এত রাত্রিরে এই সময়, সারা পৃথিবী যখন ঘুমে আচ্ছন্ন, তুমি এখানে বসে রাত জাগছো। অমিত, ওঠো। আমার ঘুমটারও 12টা বাজালে। ভগবান জানে কি এত ভাবো। কোন দুনিয়ায় থাকো বলো তো? কত রাত এখন। শোনো না, আমার ঘুম আসছে না। আমি তোমাকেও ঘুমোতে দেব না। কে জানে আমার ছেলেটাকে কি বানাতে চায়। কতবার বলেছি সকালবেলা আমার ছেলেকে আলুর পরোটা আর গরম গরম দুধ দেবে। ঘাস পাতা আর ফল ফুল খাওয়ার দিন নয় আমার ছেলের। আজ আমার ব্রতর শেষ দিন। অমিতের জন্যই ব্রত করছি। আজকের দিনটা ছেড়ে দিন, কাল থেকে আপনি যা চান তাই খেতে দেব। কি প্রমাণ করতে চাও তুমি যে সমস্ত ব্রত তুমিই করো আমার ছেলের জন্য? আমি যেন কিছু করিনি। আমি যত উপোস করেছি আমার ছেলে আর স্বামীর জন্য, সেটা তুমি 7 জন্মেও করতে পারবে না। তোমার এই ব্রত উপোস উল্টো ফল দিচ্ছে আমার ছেলেকে। আগে আমার ছেলে কত হাসি খুশি ছিল, সব কিছু নিয়ে মজা করত, আর এখন আমি 10টা কথা বললে ও একটা কথার উত্তর দেয়। মনে হয় যেন আমার ছেলে আর আমার ছেলেই নেই। একটা কথা কান খুলে শুনে নাও, আজকের পর আমার ছেলের খাবারে কোনো বিধি নিষেধ চলবে না। বিধি নিষেধ করতে হলে নিজের উপরে করো। এই মেজাজ আমায় দেখিও না। আমার ছেলেকে দেখাও তো, তাই ওকেই দেখাও। দেখতে পাচ্ছেন আপনি কি প্রশান্তির হাসি ওর মুখে। নমস্কার বৌদি। সুখী হও। এই নাও। আরে আজ আমার মনেই হচ্ছিল সকালবেলায় আপনার দর্শন পাবো আমি। আমার ছেলের খেয়াল নিজের ছেলের মতো করেই রেখো। একমাত্র তুমিই ওর খেয়াল রাখতে পারো। বাড়ি থেকে বেরোনোর পরে তুমিই তো ওর আশেপাশে থাকো, আর তুমি ওর পাশে থাকলে আমি নিশ্চিন্তে থাকি। আপনার ছেলে একদম হিরে বৌদি। আমি তো আমার বাকি জীবনটা সাহেবকে দেখেই কাটাবো। আপনি জানেন নতুন ফ্লাইওভারের কাজ সাহেবই পেয়েছেন। সাহেবই ওটার ইঞ্জিনিয়ার। সাহেব যদি চায় না তবে অনেক টাকা কামাতে পারবে, কিন্তু ওনাকে একটু বোঝান আপনি। এত সততা ভালো জিনিস নয়। আপনি বুঝতে পারছেন তো? কি হয়েছে? আরে কি ভাবছো বলো না। কিছুই না, এই তোমার ব্যাপারেই ভাবছিলাম। আমাকে নিয়ে? কি?
তুমি কিছুদিনের জন্য তোমার বাপের বাড়িতে কেন যাচ্ছ না? আসলে কি জানো তো, মাও একটু শান্ত হয়ে যাবে। প্রতিদিন কিছু না কিছু বাহানা খোঁজে তোমার সাথে ঝামেলা করার জন্য। ইস্যু খুঁজি না আমি, ইস্যু মা নিজেই তৈরি করেন। মাকেই তুমি কদিনের জন্য হরিদ্বারে পাঠিয়ে দাও, ছোট কাকিমার কাছে। কয়েকটা দিন ঠাকুরের নাম গান করলে ওনার মনটাও ভালো হয়ে যাবে। ঠিক বলেছো বৌমা। আমিও ভাবছিলাম যে পরের সপ্তাহে হরিদ্বার যাই, আমার উপোস শুরু হবে তো ভাবলাম ওখানে গিয়েই করব। তুই না সামনের সপ্তাহে আমার হরিদ্বারের টিকিট কেটে দে। এখন তো হরিদ্বারই আমার আসল জায়গা। একটু একটু করে যে সংসার পেতেছি, সেই সংসার যেন আমাকে কামড়াতে আসে। আমার টিকিটটা কেটে দিস। হ্যাঁ, তোমার মা তো কথায় কথায় ট্র্যাজেডি কুইন হয়ে যায়। মিষ্টি মিষ্টি মুখ করে তেতো তেতো কথাগুলো শুনিয়ে দিল, তোমার সঙ্গে আমাকেও। রাত্রে খাবার টেবিলে অপেক্ষা করো না, দেরি হবে আমার। যেভাবে তুমি এই সবজিগুলো ফেলে দিয়েছো, সেইভাবেই আদর করে আমি তোমাকে এই বাড়ি থেকে বের করব। বৌমা, 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 আজকে না আমার জন্য রান্না করো না। ওই যে আমার বন্ধুর বৌমা আছে ইন্দুমতি, ওর সাধের অনুষ্ঠানে যাব আজকে, ভাবছি ওখানেই খেয়ে নেব। তুমি নিজের জন্য কিছু রান্না করে নিও। হ্যাঁ, 3 দিন ধরে আমার ছেলের জন্য উপোস করে আছো না তুমি। বাড়ি এসে গেছে সাহেব। বাড়ি এসে গেছে। ঠিক আছে, কাল তাড়াতাড়ি আসবেন। কাল তো সানডে স্যার, আপনার তো ছুটি। অবশ্য আপনি বললে আমি চলে আসব। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কাল ছেড়ে দিন। কিন্তু স্যার, কোনো দরকার হলে আমাকে ডাকবেন, আমি চলে আসব। বাড়িতে বসে খুনসুটি করেই আমার সময় কাটে। এ হাসি মস্করাতেই সময় কেটে যায়। হাসি মস্করা? একটা কথা বলবো আপনাকে, খারাপ ভাববেন না তো? না সাহেব, একটা কেন 10টা জিজ্ঞেস করুন। আপনার বাড়িতে কে কে আছে? 2টো নাতি আছে আর একটা নাতনি। বড় নাতিটা 7 বছরের, ছোটটা 5 বছরের। সবচেয়ে বড় নাতনি 9 বছরের। 2টো ছেলে আছে, 2জন বৌমা আছে। ঈশ্বরের কৃপায় আমার একদম ভরা সংসার। কি আর বলবো স্যার, হাসি মস্করাতেই সময়টা কেটে যায়। ঠিক আছে, আপনি আপনার খেয়াল রাখুন। কালকে ছুটি দিলাম। আচ্ছা স্যার, নমস্কার। খাবার খেয়ে এসেছো নাকি আমি কিছু বানিয়ে দেবো? হ্যাঁ, খেয়ে এসেছি, বাদ দাও। খুব ভালো মিথ্যে বলতে শিখেছিস তো।
এত বড় ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও ভালো করে মিথ্যে কথাও বলতে পারিস না? একটু পৃথিবীর রং ঢং শেখ, মিথ্যে দিয়েই তো সংসার চলে। তুই জামা কাপড় বদলে নে, আমি একটু কাজু কিশমিশ দিয়ে হালুয়া বানিয়ে দিচ্ছি। হ্যাঁ, আয়। যাও, এবার নিশ্চয়ই খিদে পেয়ে গেল তোমার। যাও, তোমার মায়ের বানানো কাজু কিশমিশ দেওয়া হালুয়া খাও। আমি জানি তুমিও কিছু খাওনি, তোমারও তো উপোস চলছে। কতবার বলেছি আমি তোমায়, তোমার এই সমস্ত উপোসগুলো আমার ভালো লাগছে না। শোনো, চলো না, মা যেটা বানাচ্ছে আমরা খেয়ে নিই। বোঝো, খাবার মা আমার জন্য নয়, তোমার জন্যও বানিয়েছে। একবার যদি তুমি মাকে বুঝতে পারো, সবকিছু সহজ হয়ে যাবে। জানো তো, মায়ের মনটা খুব পরিষ্কার। মা যদি উল্টোপাল্টা কিছু বলেও দেয়, কিছু মনে করো না। চলো না, মায়ের হাতের তৈরি খাবার খুবই সুন্দর হয়। জহি, দেখো, তুমি যদি আমার উপর রাগ করো না, তাহলে তখন আমার কোনো কষ্ট হয় না। কিন্তু যখন তুমি এইভাবে কাঁদো, তখন খুব কষ্ট পাই আমি, মনের ভেতরে কষ্ট হয়। আমার তখন মনে হয় যে সব দোষ আমার, আর আমার জন্য এই সমস্ত কষ্ট তোমার সহ্য করতে হচ্ছে। জহি, আমার একদম ভালো লাগে না। আমার মনে হয় যে একটা চাপা কষ্ট রয়েছে, সবকিছু কিরকম ফাঁকা ফাঁকা লাগে আমার। জহি, চলো না, একসাথে খাবার খেয়ে আসি, ভালো লাগবে। আমি জামা প্যান্ট চেঞ্জ করে আসছি। আরে এতটা? মা, তুমি আমার জন্য কিনা এতটা হালুয়া তৈরি করেছো? তোর তো এটাই মনে হবে। তুই কি ভাবলি এই হালুয়াটা তোর জন্য বানাচ্ছি? বৌমার জন্য বানিয়েছি। এখনো তো উপোস ভাঙেনি ও। তুই তো জানিস বাবা, আমি যা তা বলে ফেলি, আমার কথাটা ধরে বসে থাকে। এখন তুই ওকে ডাক আর নিজের হাতে খাইয়ে দে। ঠিক আছে মা, তুমি এসো, ও এখনই আসছে। যতটা হালুয়া খাওয়ার আজকে খেয়ে নাও মা। তো শিগগিরই এমন সময় আসবে যে এবারে জলও জুটবে না তোমার। এই রোকো রোকো, এটা কার গাড়ি দাদা? গিরিজা দেবী বুক করেছেন হরিদ্বার যাওয়ার জন্য। বৌমা, আমি ভাবলাম যে পরের সপ্তাহে হরিদ্বার চলে যাব, কিন্তু ওখান থেকে ফোন এলো, বলছিল চলে আসতে। এক সপ্তাহে যোগ শিবির হবে, তাই ভাবলাম এখনই যাই। তুমি নিজের খেয়াল রেখো, আর আমার ছেলেরও। কি করছো মা? হঠাৎ করে তুমি এইভাবে চলে যাচ্ছ? এরকম করো না মা। যখন তোমার হরিদ্বার যাওয়ার সময় হবে না, আমি নিজে ছেড়ে দিয়ে আসবো। আর ওই কাকিমার কথা যদি বলো, ভুলে যাও ওনার সাথে কথা হয়েছিল, ঠিক আছে? বাড়ি আর ব্রিজ তো আমি অনেক তৈরি করেছি, এবারে তোমাদের দুজনের সম্পর্কটাকে তৈরি করবো আমি।
এ নাও, মায়ের জিনিসপত্র মায়ের রুমে রেখে আসো। আমি গিয়ে ট্যাক্সিওয়ালাকে ফিরিয়ে দিয়ে আসছি। একটা কাজ করুন, আপনি এখন আসুন, আপনার ম্যানেজারের সাথে আমি কথা বলে নিচ্ছি, আর আপনার টাকাটাও আমি পাঠিয়ে দেব। আসলে কি হয়েছে, মায়ের যাওয়াটা কিছুদিনের জন্য ডিলে হয়েছে। আপনি আসুন। ওকে। নমস্কার ইঞ্জিনিয়ার সাহেব। আমি নেতা নই, কিন্তু আমার অনেক খাত আছে। এমনিতে আমি সাপ্লায়ার, অনেক ব্রিজ বিল্ডিং আমি মাল সাপ্লাই করেছি। আপনি তো জানেন কালকের মিটিংয়ে বেশি কথা বলতে পারিনি। আপনার আন্ডারে যে ফ্লাইওভারটা, তার মাল তো আমিই দিচ্ছি। কাটি থেকে শুরু করে তক্তা পর্যন্ত, আর মাটি থেকে শুরু করে সিমেন্ট। ব্যাস, একটু মনে রাখবেন আর কি। রবিবার আজকে, পরিবারের সঙ্গে সময় কাটানোর দিন আজ। সময়টা খারাপ করবেন না। আপনি যেটা নিয়ে এসেছেন না, সেটা নিয়ে যান আর ফিরে আসবেন না। আপনি আপনার কোম্পানির টেন্ডার আমরা প্রথমে রিফিউজ করেছি। আর যদি বলেন আপনার তক্তা সিমেন্ট এগুলো আর কি, আপনার কোম্পানি থেকে বালি পর্যন্ত নেব না আমরা, বুঝলেন? আপনি যান। কি বলছেন স্যার, খুবই অসম্মান করছেন আমাকে। এমনিতে আমাকে ফালতু লোক ভাববেন না, খুব কাজের লোক আমি। একবার হাত মিলিয়ে তো দেখুন। সিকিউরিটি। আরে বাড়িতে অতিথি এলে কি এইরকম করে কথা বলে? আমি অতিথি ইঞ্জিনিয়ার সাহেব, অতিথি হচ্ছে নারায়ণ। সিকিউরিটি। হ্যাঁ স্যার। একটা রাস্তার মেয়েরও যতটুকু লজ্জা শরম থাকে, আপনার তো তাও নেই। আজ তো দূরস্থ, আমি কোনোদিন হরিদ্বার যাব না। সারা জীবন এখানে থেকে তোমাকে মজা দেখাবো আমি। চলো আমার সাথে। কোথায় যাবে? পুলিশ স্টেশনে যাব। তোমার মায়ের বিরুদ্ধে আমি এফআইআর করব, আর তুমি সাক্ষী দেবে। আগে কি হয়েছে সেটা তো বলো আমায়। কি হয়েছে মানে? তুমি তোমার নিজের চোখেই দেখলে তো, তোমার মা আমার গালে থাপ্পড় মেরেছে। আগে আমাকে মায়ের সাথে কথা বলতে দাও, তারপর দেখছি। তুমি মায়ের সঙ্গে কথা বলো, আমি যাচ্ছি। শোনো, তুমি কোথাও যাবে না। কেন? এখানে থেকে তোমার আর তোমার মায়ের মর্জি মতো চলতে হবে আমাকে? কাঁদবো, হাতে পায়ে ধরবো, শুধু এটা প্রমাণ করার জন্য যে আমি একটা আদর্শ বউ, এক আদর্শ স্ত্রী? না অমিত, অনেক হয়েছে, অনেক সহ্য করেছি আমি। তোমার মায়ের মুখ তো নয়, যেন সাপের বিষাক্ত জীব। আরে সাপে কামড়ালে মানুষ তাও বাঁচতে পারে, কিন্তু তোমার মায়ের বিষ থেকে কেউ বাঁচতে পারবে না। তোমার মা শুধু আমাদের সম্পর্কটাই খারাপ করেনি, কারণ আমরা তো দুজন দুজনের মন থেকেই একেবারে উঠে গেছি। আমরা দুজন দুজনের কাছে শেষ হয়ে গেছি অমিত। তোমার মায়ের আসল জায়গা না এই বাড়ি না, হরিদ্বারও নয়। তোমার মায়ের আসল জায়গা জেল। বাবা, ওকে জিজ্ঞেস কর ওকে কেন থাপ্পড় মেরেছি। তোমার যা করার ছিল, যা বলার ছিল বলেছো। এখন আমি আমার বউয়ের সাথে কথা বলছি, আমাকে ঠিক করতে দাও। আমি ওকে কি জিজ্ঞাসা করব, কি করব? প্লিজ তুমি যাও মা, প্লিজ তুমি যাও। এখন আমার ছেলেকে নিয়ে যাচ্ছিস তুই? খুব শিগগিরই তোকে এই বাড়ি থেকে চিরকালের মতো দূর করে দেব।
তুমি জুহির উপর হাত কেন তুললে? বৌমাকে কোথায় রেখে এলি বাবা? এটা আমার প্রশ্নের উত্তর নয়। তুমি জুহির উপর কেন হাত তুলেছো এটাই আমার প্রশ্ন। তোমার এই চোখে জলে কিন্তু আমার মন গলবে না। আমি শুধু এটুকুই জানতে চাই যে তুমি কেন জুহিকে চড় মেরেছো। ভুল হয়ে গেছে বাবা, আমাকে জুহির কাছে নিয়ে চল, আমি ওর কাছে ক্ষমা চেয়ে নেব, ও আমায় ক্ষমা করে দেবে। এই নাও, মায়ের জিনিসপত্র মায়ের রুমে রেখে এসো। আমি গিয়ে ট্যাক্সিওয়ালাকে ফিরিয়ে দিয়ে আসছি। আপনি তো জানেন না, আপনার ছেলে আপনার জন্য সবকিছু করতে পারে, খুব ভালোবাসেও আপনাকে। আর এভাবে তো ও আপনাকে যেতেই দেবে না। তাহলে জেনে বুঝে আপনি এই সমস্ত নাটক কেন করেন? আজ আপনি আমাকে পরিষ্কার করে বলে দিন, কারণ আমি আর সহ্য করতে পারছি না। আপনি আমাকে শান্তিতে বাঁচতেই দেননি, আর আপনি আপনার ছেলেকেও কখনো এটা বলেননি যে তার স্ত্রীর প্রতি তার কি কর্তব্য। আপনার ছেলেকে ডিভোর্স দেওয়ার জন্য আমি তৈরি। আমি শুধু এটা চাই যে আপনার ছেলে যেন ভালো থাকে। আমার ছেলে ভালো থাকুক এটা চাও তুমি? ভালো তো তখনই থাকবে যখন তুমি ওকে থাকতে দেবে। তুমি তো ওকে আঁচলে বেঁধে রাখতে চাও, এটাই চাও যে আমার ছেলে যেন তোমার পিছনে পড়ে থাকে। হ্যাঁ, ও একটা মায়ের ছেলে, ওকে ছেলে থাকতে দাও। তুমি জানো আমার ছেলের সাথে তুমি কিভাবে কথা বলো? মনে হয় যেন বাজার থেকে স্বামী কিনে এনেছো। মনে রেখো, তুমি একজন স্ত্রী, আর স্ত্রীর স্থান হলো স্বামীর চরণে, ওর মাথায় চড়ে বসো না। সেদিন আমার ছেলেটা একটু বাইরে যেই বসেছে, তুমি তো টানতে টানতে ওকে ভেতরে নিয়ে গেলে। প্লিজ চলো, আমার ঘুম পাচ্ছে। চলো, তুমি আমার ঘুমটাও ভাঙিয়ে দিলে। কি জানে কি এত ভাবো। আমি জানি তোমার মতো মেয়েরা নিজের স্বামীকে কাঠের পুতুল মনে করে, সারা জীবন নিজের শখ পূরণ করে, আর শখ পূরণ হয়ে গেলে তাকে ছুঁড়ে ফেলে দেয়। আমি দেখেছি সে রাতে বন্ধ ঘরের মধ্যে তুমি আমার ছেলের সাথে কি ব্যবহার করো। আপনার কি কি খারাপ মানসিকতা মা, কি নীচ আপনি। নিজের জোয়ান ছেলে আর বউয়ের ঘরে কেউ উঁকি দেয়? ছি, ঘেন্না লাগছে আমার আপনাকে দেখে। আপনার না কোনো ভদ্র ঘরের বউ না হয়ে কোনো বাজারের দালাল হওয়া উচিত ছিল। একটা রাস্তার মেয়েরও যতটুকু লজ্জা শরম থাকে, আপনার তো তাও নেই। শোন না বাবা, বৌমাকে ফিরিয়ে নিয়ে আয়। আমি ওর পা ধরে ওর কাছে ক্ষমা চেয়ে নেব। ওকে ফিরিয়ে নিয়ে আয়। এসো।
আমি কথা দিয়েছিলাম বৌমা ফিরে এলেই ক্ষমা চেয়ে নেব। আমি আজ পর্যন্ত যা যা ভুল করেছি তার জন্য আমায় ক্ষমা করে দিও মা। তুমি ঠিকই বলেছ, আমার ছেলে আমাকে খুব ভালোবাসে। আমার সৌভাগ্য আমি ওর মা। আমার তো বিবেক বুদ্ধি সব লোপ পেয়ে গেছিল। তোমায় নিচু করার জন্য আমি নিজে এত নিচে নেমে গেছি যে বুঝতেই পারিনি। আমার সব ভুলের জন্য আমায় ক্ষমা করে দিও। আজ থেকে আমরা একটা নতুন জীবন শুরু করব। আমিও সবকিছু ভুলে যাব বলে ভেবেছি, আপনিও সব ভুলে যান। আমি এটাই ভাববো যে এ বাড়িতে এটাই আমার প্রথম দিন, আর আপনার সঙ্গে আমার এই প্রথম দেখা। ভগবান তোমায় সদা সুখী রাখুন আর তাড়াতাড়ি তোমার কোল ভরে উঠুক। এখন এই বাড়িতে একটা খুদে সদস্য চাই। এই বাড়ি ফুল দিয়ে নয়, বাচ্চার হাসি খুশিতে সেজে উঠবে। শাশুড়ি আর পুত্রবধূর এই যোগাযোগের ফলে মনে হয় যেন পরিবারের পুনর্জন্ম হয়েছে। অমিতের ভেঙে যাওয়া আত্মবিশ্বাস আবার ফিরে এসেছে। তার নিজের মা এবং স্ত্রীর প্রতি যে অভিযোগ ছিল তা বরফের মতোই গলে গেছে। নমস্কার, আমি হলাম অমিত পাচৌরি আর আপনারা দেখছেন ক্রাইম অ্যালার্ট। জুহি ঠিক 11 মাস পরে একটা ফুটফুটে বাচ্চার জন্ম দিয়েছিল, যার নাম সবাই মিলে রেখেছিল জ্যোতি। জ্যোতির আলোচ্ছটায় অমিতের জীবনযাপন সত্যি সত্যি বদলে গিয়েছিল। এখন আর ট্রেনের হর্নের আওয়াজে নয়, বরং জ্যোতির হাসির খিলখিল শব্দে তার ঘুম ভাঙত। ঘরের পরিবেশ সম্পূর্ণ বদলে গিয়েছিল, একটা নতুন আশার আলো দেখা যাচ্ছিল। কিন্তু কোথাও না কোথাও ভয়ঙ্কর কোনো ঘটনার চোরা সংকেত লুকিয়েছিল, যার ব্যাপারে অমিত কোনোদিনই বুঝে উঠতে পারেনি। যে অভিযোগ শাশুড়ি বৌমার বিরুদ্ধে আর বৌমা শাশুড়ির বিরুদ্ধে তুলেছিল, সেই অভিযোগ এমন ক্ষত সৃষ্টি করেছিল যেই ক্ষত সারিয়ে তোলা প্রায় অসম্ভব ছিল। বদলে যাওয়া সময়ের সাথে সাথে শাশুড়ি বৌমার সমস্যা আবার শুরু হয়ে গিয়েছিল। কি ব্যাপার, আজকে তো খুব রোমান্টিক মুডে রয়েছো। জ্যোতি হওয়ার আগে এতটা তো রোমান্টিক ছিলে না তুমি। আচ্ছা, বাবা শোন, মুখটা পরিষ্কার কর। লোকে কি বলবে? লিপস্টিক লেগেছিল। আচ্ছা বাবা, এই যে প্রপার্টির কাগজপত্র তোর বাবা আমার নামে করেছিলেন। আমি উকিলকে বলে এটাকে তোর নামে করিয়ে দিয়েছি, আর নমিনিতে জ্যোতির নামটা রেখেছি, জুহির নামটা রাখিনি। এটা আমার ভাবনা, কিন্তু তুই চাইলে সবকিছু ওর নামে করে দিতে পারিস। আরে মা, তুমি এমন সব কথা বলো না। আমি অফিস থেকে ফিরে ব্যাপারে কথা বলছি। আরে বাবা, এটা ব্যাংকের লকারে রেখে দিস। এমনিতে তোর সময় কোথায় থাকে? না 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 না, কাঁদে না, কাঁদে না। মা, আমি তোমার সাথে বসে এ বিষয়ে কথা বলবো। এখন আসছি। কাল সকালে কটায় আসবো স্যার? কাল 1 ঘন্টা দেরিতে আসবেন। আসলে কি জানেন তো, অনেকদিন হয়ে গেল মায়ের সাথে কথা হয়নি, তাই ভাবছি কালকে একটু বসে কথা বলবো। ঠিক আছে স্যার। জুহি, জুহি, মা, জুহিকে তো কোথাও দেখছি না। কোথায় গেছে ও? জানি না তো বাবা, আমি একটু বাইরে গিয়েছিলাম,
ফিরে এসে দেখলাম ও বাড়িতে নেই। তুই চিন্তা করছিস কেন? হতে পারে ওর বোনের বাড়িতে গেছে। আগেও তো এরকম হয়েছে। ও কি আর আমায় বলে কয়ে যায়? ওকে ফোন করে জিজ্ঞেস করে নে। ফোন তো এখানেই রয়েছে। মা প্লিজ, যদি তুমি জুহির সম্পর্কে কিছু জানো তাহলে আমাকে প্লিজ বলো। আমি তো জ্যোতিকেও দোলনাতে দেখতে পাচ্ছি না, আর ওর ফোনটাও বাড়িতেই রয়েছে। দেখ, এবারে কিন্তু আমার কোনো দোষ নেই। বৌমা আমার সব কথা উল্টো ভাবে বোঝে। ও চায় তুই আমার ছেলে না, শুধু ওর স্বামী হয়ে থাকিস। এটা আমার প্রশ্নের উত্তর নয় মা। ও নিজের ইচ্ছে বাড়ি ছেড়ে গেছে। তোর যা জিজ্ঞাসা করার ওকে জিজ্ঞেস কর, আমায় নয়। আমি আমার সব দায়িত্ব পালন করেছি। শেষ দায়িত্ব ছিল তোকে তোর বাবার সম্পত্তি দেওয়া, সেটাও আমি সকালে দিয়ে দিয়েছি। আগামী শনিবার দিন আমি হরিদ্বার চলে যাব, আর বাকি জীবনটা ওখানেই কাটাবো। আমি আমিষ কুমার, একজন সিভিল ইঞ্জিনিয়ার। আজকে আমি আমার নিজের ইচ্ছায় নিজের জীবনটা শেষ করতে চলেছি। তার মানে সুসাইড করতে যাচ্ছি। হ্যালো সোনি, আমি অনেকটা চেষ্টা করেছি, কিন্তু জুহিকে আমি বোঝাতে পারিনি। তুমি কি আমার মেসেজটা জুহির কাছে পৌঁছে দেবে? হ্যাঁ বলুন। তাছাড়া ও তোমার কোনো কথাই শুনতে চায় না। তাও আমি চেষ্টা করব। শুধু এইটুকু বলো যে বাকি জীবনটা ও আর আমার মা যেরকমটা চায় সেরকমটাই বাঁচতে পারে। আমি কখনোই আর ওদের জীবনে কোনো রকম দখলদারি দেখাবো না, আর কখনোই এমন কোনো সুযোগ দেব না যে আমার জন্য ওদের ঝামেলা হয়। কারণ আর কিছুক্ষণ পর থেকেই ওদের বাকি জীবনটা আমাকে ছাড়াই কাটাতে হবে। ক্লান্ত হয়ে গেছি আমি এই জীবন নিয়ে, সেই জন্য আমি সুইসাইড করতে যাচ্ছি। আমার নিজের ইচ্ছায়, নিজের জন্য। সারা জীবন এখানে থেকে তোমাকে মজা দেখাবো আমি। ও চায় তুই আমার ছেলে না, শুধু ওর স্বামী হয়ে থাকিস। তোমার মায়ের শেষ কাজ করে তবে আমার কাছে আসবে। হ্যালো, ট্র্যাকে ডেড বডি পাওয়া গেছে, তাড়াতাড়ি লোক পাঠান। ওকে, আমরা আসছি। কখন হয়েছে এটা? স্যার, আধ ঘন্টা আগে একটা ফোন এসেছিল, আর বডির কাছ থেকে এই ঘড়ি আর চাবিটা পাওয়া গেছে। মনে হচ্ছে কোনো হোটেলের। আপনি কি ওনার স্ত্রী?
রোহিত, আপনারা অন্য ঘরে চেক করুন। আপনাকে আমাদের সঙ্গে পুলিশ স্টেশনে যেতে হবে। আসুন। আপনারা দুজনে মিলে একজন মানুষকে মেরেছেন। এটা আত্মহত্যা নয়, এটা একটা হত্যা। আমরা এর জন্য কিচ্ছু করতে পারবো না। কেঁদে আর কি করবেন? আপনাদের চোখে জল ওনাকে আর ফিরিয়ে আনতে পারবে না। উনি সুসাইড নোটে পরিষ্কার লিখেছিলেন যে আত্মহত্যা উনি ওনার ইচ্ছায় এবং সজ্ঞানে করছেন। তাই জন্য আমাদের কাছে সন্দেহ করার কোনো অবকাশ নেই। জায়গা থাকে স্যার, আমি আমার ছেলেকে মেরেছি। আমি এত অভাগা মা যে নিজের ছেলেকেই মেরে ফেলেছি। যদি যদি আমি আমার বৌমাকে সেসব না বলতাম যেটা সেদিন বলেছি, আমি আমার মনের সব বিষ আমার বৌমাকে দিয়ে দিতে চেয়েছিলাম। বৌমা, তোমার খারাপ লাগেনি তো? এটা আমার ভাবনা যে এবারই সম্পত্তি থেকে তোমাকে দূরে রাখা হোক। আপনি যা করেছেন খুব ভালো করেছেন। আমার একটা কানা করিও চাই না। আমার স্বামী আমার সঙ্গে আছে, এটাই অনেক। এই ভুল ধারণা নিয়ে থেকো না। যেভাবে তোমাকে সম্পত্তির থেকে দূরে সরিয়েছি, সেভাবেই আমার ছেলের জীবন থেকেও সরিয়ে দেব। কি ভেবেছিলে তুমি এ পরিবারে রাজত্ব করবে? না, কোনো দিন না। যেভাবে আমি আমার ছেলের কাছে অসহায় হয়েছিলাম, সেই অবস্থায় তোমাকে বসাবো ওর সামনে। এই যে মেয়েটাকে কোলে করে রেখেছো, ওকেও কেড়ে নেব তোমার কাছ থেকে। আমার নাম গিরিজা। এত নিচে নামবো যে তোমায় উঠতেই দেব না, না আমার ছেলের দৃষ্টিতে, না আমার নাতনির দৃষ্টিতে। নিজ মানসিকতা ছিলই, কিন্তু আপনি এতটা বিষাক্ত সেটা আমি আজকে বুঝতে পারলাম। আরে আপনি কি বঞ্চিত করবেন আমাকে? আমি নিজেই এই বাড়ি থেকে আর আপনার ছেলের জীবন থেকে চলে যাচ্ছি। আপনার ছেলে ফিরলে ওকে বলে দেবেন, ও যদি আমার কাছে ফিরতে চায় তাহলে যেন আপনার চিতায় আগুন দিয়ে তবে যায়। সেদিন আমি ওকে বোঝার চেষ্টা করিনি। ও আমার সাথে কথা বলতে এসেছিল, কিন্তু আমি ওর কোনো কথা শুনিনি। মিস্টার রমেশ মরবার আগে একটা ভিডিও রেকর্ড করেছেন। সেদিন আমি ওকে বোঝার চেষ্টা করিনি। ও আমার সাথে কথা বলতে এসেছিল, কিন্তু আমি ওর কোনো কথা শুনিনি। জুহি প্লিজ, প্লিজ আমার কথা শোনো জুহি। তুমি তোমার মায়ের চিতায় আগুন দিয়ে এসেছো কি? যদি তা না হয় তো চলে যাও। তোমার মায়ের শেষ কাজ করে তবে আসবে আমার কাছে। জুহি প্লিজ, প্লিজ আমার কথা শোনো। আমি তোমার সাথে বাকি জীবনটা শান্তিতে কাটাতে চাই। হ্যাঁ জুহি, তোমার জন্য নতুন বাড়ি নেব, আর আমাদের সাথে ওই বাড়িতে মা থাকবে না, শুধু আমরা তিনজনই থাকবো। ফিরে যাও তুমি, আর কখনো আমার কাছে আসবে না। তুমি তুমি মায়ের ছেলে ছাড়া আর কিছুই হতে পারবে না। আমি আমার জীবন আমার নিজের মতো করে কাটাবো। জুহি, জুহি আমার কথা তো শোনো জুহি।
মিস্টার রমেশ মরবার আগে একটা ভিডিও রেকর্ড করেছেন। আপনারা দুজন একবার এটা দেখে নিন আর শুনেও নিন। আমি অমিত কুমার, একজন সিভিল ইঞ্জিনিয়ার। আমি আজকে নিজের ইচ্ছায় সুইসাইড করতে যাচ্ছি। আমার জীবনে ক্লান্ত হয়ে গেছি, আমি অতিষ্ঠ হয়ে গেছি আমার মা আর স্ত্রীর মধ্যেকার ঝগড়ার জন্য। ওরা যে কোনো কথায় নিজেদের মধ্যে ঝামেলা করে। ওদের ঝামেলার জন্য আমি অতিষ্ঠ হয়ে উঠেছি। আমার একটা ছোট মেয়েও আছে, তাও আমি আর বাঁচতে চাই না। এমনটা নয় যে ওরা আমায় ভালোবাসে না, খুব ভালোবাসে ওরা দুজনেই আমাকে। আসলে কথা আছে না, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। ব্যাস, ওদের মধ্যেকার এই ঝামেলা আমি অতিষ্ঠ হয়ে উঠেছি, আর বাঁচতে পারবো না। তাই আজ আমার নিজের ইচ্ছায় আমার জীবনটাকে শেষ করতে চলেছি। আমি আত্মহত্যা করতে চলেছি, নিজের ইচ্ছায়, নিজের জন্যই। এই মৃত্যু কার ছিল? একজন স্বামীর, একজন বাবার, একজন ছেলের, নাকি একজন এরকম মানুষের যে কাছের মানুষদের কাছে মনুষ্যত্ব খুঁজছিল? অমিত কুমার আত্মহত্যা করে নেয়। এখন প্রশ্ন এটাই যে এটা কি সত্যি সত্যিই একটা আত্মহত্যাই ছিল? জীবন বিভিন্নভাবে আমাদের সহ্য শক্তির পরীক্ষা নিয়ে থাকে। যদি কাছের লোক পাশে থাকে তাহলে যত বড়ই বাধা আসুক না কেন আমরা হাসতে হাসতে পেরিয়ে যেতে পারি। একবার ভাবুন, যদি সেই কাছের লোকই আপনার পরীক্ষা নিতে থাকে তাহলে কি হবে? অমিত পুরো পৃথিবীর সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা রাখলেও নিজের মা এবং স্ত্রীর কাছে এত অসহায় হয়ে গিয়েছিল যে সে তাদের জীবন বদলানোর জন্য নিজের জীবন শেষ করে দিল। এ কথা মাথায় রাখা খুবই জরুরি যে জীবনের যুদ্ধ জীবন শেষ করে কোনোদিনই জেতা যায় না। আমাদের সবসময় মানসিকভাবে দৃঢ় থাকা উচিত, কারণ আত্মহত্যা কোনো বিকল্প পথই নয়। এরকম কোনো বাধ্যবাধকতা থাকে না যার জন্য আমরা নিজেদের জীবন শেষ করে দেব। এরই সাথে সাথে আমি অমিত পাচৌরি আজকের এই গল্প থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে কোনো সত্যি ঘটনাকে সঙ্গে করে। ততদিন মাথায় রাখবেন, অন্যায়ের থেকে যদি বাঁচতে চান তাহলে অ্যালার্ট থাকুন। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।